আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 10 জানুয়ারি, শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বিধানসভা ভোটের আগে নেতৃত্ব বদল হচ্ছে হাইলাকান্দি বিজেপিতে। পৌষ মেলার নতুন তারিখ ঘোষিত, শুরু হবে 19 জানুয়ারি। ধলাইবাজার ফেরিঘাটে পাকা সেতু নির্মাণের দাবিতে সরব এলাকাবাসী। স্বাধীনতার পর পশ্চিম কাটিগড়া সফরে প্রথম মুখ্যমন্ত্রী হিমন্ত। মঙ্গলবার 18,000 মহিলাকে দেবেন উদ্যমিতার চেক। বিজেপির কার্যনির্বাহী বৈঠক শ্রীভূমিতে, কর্মীদের 24 ঘন্টা কাজ করার আহ্বান দিপ্লুর। টিবি মুক্ত ভারত, ডিসিদের সঙ্গে বৈঠক মন্ত্রী অশোক সিংহলের। 6 জনগোষ্ঠীর উপজাতি মর্যাদা, কেন্দ্রকে স্মারকলিপি দেবে রাজ্য সরকার, বললেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। আসাম জাতীয় পরিষদে মিশে গেল অজিতের জাতীয় দল। অজিত ভুইয়ার সঙ্গে আর কে ছিলেন তার দলে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পথ দুর্ঘটনায় বিনামূল্যে চিকিৎসা, ক্ষতিপূরণ 2 লক্ষ। প্রতি বাসিন্দাকে $1 লক্ষ দেওয়ার পরিকল্পনা। গ্রিনল্যান্ড অধিগ্রহণে নতুন কৌশল ট্রাম্প প্রশাসনের। প্রথমে গুলি পরে আলোচনা, আমেরিকাকে হুঙ্কার ডেনমার্কের। মোদির ফোন না আসাতেই ভেস্তে গেল চুক্তি। ভারতের উপর 50% শুল্ক চাপানোর কারণ জানালেন মার্কিন বাণিজ্য সচিব। কড়া প্রতিক্রিয়া দিল্লির। ইরানে ফের সরকার বিরোধী বিক্ষোভের আগুন, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধের নির্দেশ খামেনি প্রশাসনের। স্বৈরাচারীর মৃত্যু চাই, ইসলামী প্রজাতন্ত্রের পতন চাই, স্লোগানে উত্তাল তেহরান। বিক্ষোভকারীদের পাশে ট্রাম্প, সতর্কবার্তা তেহরানকে। আমেরিকার চাপ মানবে না ইরান, হুঁশিয়ারি খামেনির। এবং সর্বশেষ খবরটি হল, শবরীমালা সোনা চুরির মামলায় গ্রেফতার প্রধান পুরোহিত। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে হাইলাকান্দি বিজেপিতে বড়সড় সাংগঠনিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন ধরে চলা কবি হেত কবি না জল্পনার অবসান ঘটিয়ে বর্তমান জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীকে তার পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই কল্যাণ গোস্বামীকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গোস্বামী দীর্ঘদিন ধরেই হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট পাওয়ার আশায় ছিলেন। বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি জেলা সভাপতির পদে থাকাকালীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তাই বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে বায়োডাটা জমা দেওয়ার জন্য তার পদত্যাগ বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। রাজ্য বিজেপির সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মার সাম্প্রতিক হাইলাকান্দি সফরের সময় বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্রের দাবি, গোস্বামী যদি নির্বাচনে লড়তে চান তাহলে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এমন স্পষ্ট নির্দেশ দেন দীপ্লুরঞ্জন। অভ্যন্তরীণ বৈঠকে এই বার্তা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে নতুন জেলা সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দুটি নাম ঘুরছে রাজনৈতিক মহলে। প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ এবং 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তথা বর্ষিয়ান নেতা রাজকুমার দাস। যদি সুব্রত নাথ আবার জেলা সভাপতি হন তবে এটি হবে তার দ্বিতীয় ইনিংস। অন্যদিকে রাজকুমার দাস ইতিমধ্যেই প্রভাবশালী দলীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করে এই পদ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে সূত্রের খবর। হাইলাকান্দি জেলার 2 বিধানসভা আসনেই জয়ের ব্যাপারে বিজেপি আশাবাদী থাকলেও এই আকস্মিক নেতৃত্ব পরিবর্তন আগামী দিনে দলের অভ্যন্তরীণ সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন জেলা সভাপতির উপরই নির্ভর করবে নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বাড়ানোর দায়িত্ব। সূত্রের দাবি, আগামী 72 ঘন্টার মধ্যেই কল্যাণ গোস্বামী পদত্যাগ করতে পারেন এবং আগামী শুক্রবারের মধ্যেই হাইলাকান্দি বিজেপি নতুন জেলা সভাপতি পেতে পারে। পরবর্তী খবর, মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন সহ একাধিক কর্মসূচি নিয়ে আগামী মঙ্গলবার বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন কাছাড় জেলার বড়খোলা এবং কাটিগড়া বিধানসভায় উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন কর্মসূচির সূচনা করে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এদিন শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জেও একই কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
এছাড়াও শিলচরে মুখ্যমন্ত্রীর অন্যান্য কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, এদিন সকাল 9:40 আসবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন দক্ষিণ করিমগঞ্জ। সেখান থেকে ফিরে কাছাড়ের 2 বিধানসভা কেন্দ্রের চেক বন্টন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। কাঠিগুড়া বিধানসভার অনুষ্ঠান হবে রাজ্যেশ্বরপুরে। এছাড়াও বড়খোলা বিধানসভার অনুষ্ঠান হতে পারে ছাতলায়। মুখ্যমন্ত্রী শিলচরের দলীয় কর্মসূচিতেও অংশ নিতে পারেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সদ্য প্রয়াত কবীন্দ্রপুর কায়স্থের বাসভবনে যাওয়ারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সব কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী এদিন বিকেলেই গুয়াহাটি ফিরতে পারেন বলে সূত্রের খবর। পরবর্তী খবর, পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করা হবে বিনামূল্যে। খুব শীঘ্রই এই সংক্রান্ত পিএম রাহাত প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পথ নিরাপত্তা, সুরক্ষা, যান নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধি নিয়ে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সঙ্গে বার্ষিক বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। বৈঠক শেষে গাডকারি জানান, নিরাপত্তা, নাগরিক পরিষেবা, আয় বৃদ্ধি সংক্রান্ত 61টি সংশোধনী আনা হবে। মোটর চালিত যানবাহন আইনে সংশোধনী আনা হবে। তার মধ্যে অন্যতম হলো পিএম রাহাত প্রকল্প। এর মূল উদ্দেশ্য হলো পথ দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া। তাই এই প্রকল্পের আওতায় দুর্ঘটনার দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত বিনামূল্যে 1.5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে। তবে কেবলমাত্র মোটর চালিত যানে দুর্ঘটনার ক্ষেত্রেই এই পরিষেবা পাবেন আহতরা। পিএম রাহাত এই প্রকল্পটি 2024 সালের 14 মার্চ থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল চণ্ডীগড়ে। পরে আরো 6টি রাজ্যে এই পরিষেবা চালু হয়। এবার দেশ জুড়ে পাওয়া যাবে এই প্রকল্পের সুবিধা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব দ্রুত দেশবাসীর জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করবেন। পরবর্তী খবর, আসাম জাতীয় পরিষদে মিশে গেল অজিতের জাতীয় দল। 2 দলের মিলনের সিদ্ধান্ত হয়েছিল আগেই। শেষ পর্যন্ত গুয়াহাটিতে এক অনুষ্ঠানে আসাম জাতীয় পরিষদে মিশে গেল অজিত ভুইয়ার জাতীয় দল আসাম। ফলে জাতীয় দল আসামের আর অস্তিত্ব রইল না। 2 দলের মিলনে আসামের আঞ্চলিকতাবাদের এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশাবাদী অজিত লুরিন 2 জনে। বিজেপির বিরুদ্ধে লড়াইও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অজিত ভুইয়ার সঙ্গে আর কে ছিলেন তার দলে? বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর নিজের রাজনৈতিক দল জাতীয় দল আসাম খুলেছিলেন অজিত ভুইয়া। কিন্তু কয়েক বছরের মধ্যেই বুঝে যান দল চালানো কঠিন। তাই শুরু হয় লুরিনজ্যোতি গগৈর আসাম জাতীয় পরিষদে সামিল হওয়ার প্রক্রিয়া। 2 দলের মধ্যে কয়েক দফা আলোচনার পর বিলীন হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সমস্যা ছিল শুধু জাতীয় দলের নেতাদের জাতীয় পরিষদে উপযুক্ত স্থান দেওয়া। সেটা হয়ে যাওয়ার পর আর কোনো সমস্যা থাকেনি। শুক্রবার গুয়াহাটি মহানগরে এক অনুষ্ঠানে 2 দলের মহামিলন ঘটে। অনুষ্ঠানে জাতীয় দলের নেতাদের সঙ্গে জাতীয় পরিষদের নেতারাও ছিলেন। অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে গুপ্ত হত্যার সময় কিভাবে নির্যাতনের মুখে পড়তে হয়েছিল তাকে বর্ণনা করেন অজিত ভুইয়া। মহন্তের গুপ্ত বাহিনী তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, বাঁচার কথা ভাবেননি তিনি। পরবর্তী খবর, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের জন্য অভিনব কৌশল আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, গ্রিনল্যান্ডের প্রতিটি বাসিন্দাকে 10,000 থেকে 1 লক্ষ মার্কিন ডলার পর্যন্ত অর্থ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। হিসাব অনুযায়ী সর্বোচ্চ $600 কোটি খরচ করেই গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে আনা সম্ভব বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। ট্রাম্পের দাবি, মেরু প্রদেশে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই গ্রিনল্যান্ড অধিগ্রহণ জরুরি। প্রয়োজনে সেখানে সেনা মোতায়েনের কথাও জানিয়েছে হোয়াইট হাউস। আগামী সপ্তাহে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ডেনমার্ক প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে পারেন। তার আগে নাগরিকদের অর্থের টুপ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। তবে ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড তাদের নিয়ন্ত্রণেই থাকবে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, 1952 সালের সামরিক আইন অনুযায়ী গ্রিনল্যান্ডেরও প্রতিরক্ষার অধিকার রয়েছে। কোনো দেশ আক্রমণ করলে তার আগে গুলি চালাবে, পরে আলোচনা করবে।
প্রায় 300 বছর ধরে কোপেনহাগেনের অধীনে থাকা গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করে দ্বীপটির স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ। বিদেশ নীতি ও প্রতিরক্ষা নিয়ন্ত্রণ করে ডেনমার্ক সরকার। নেটোতে যোগ দিয়ে তারা আমেরিকার নেতৃত্বাধীন জোটের অংশ হলেও এবার সেই আমেরিকাই তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। ফলে নেটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। পরবর্তী খবর, ইরানে ফের সরকার বিরোধী বিক্ষোভের আগুন, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধের নির্দেশ খামেনি প্রশাসনের। মূল্যতন্ত্রের বিরুদ্ধে টানা আন্দোলনে আরো অশান্ত হয়ে উঠেছে ইরান। গত 10 দিন ধরে চলা বিক্ষোভ নতুন মোড়ে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির আহ্বানে। তার ডাকে সাড়া দিয়ে রাজধানী তেহরান থেকে শুরু করে প্রত্যন্ত শহর ও গ্রামেও পথে নামেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গোটা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় আয়াতুল্লাহ খামেনির প্রশাসন। বর্তমানে আমেরিকায় থাকা পাহলভি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে নির্দিষ্ট সময়ে বিক্ষোভে নেওয়ার ডাক দেন। সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতিবাদীরা রাস্তায় নেমে স্বৈরাচার নিপাত যাক এবং ইসলামিক রিপাবলিকের মৃত্যু চাই স্লোগান তুলেন। আন্দোলনকারীদের দাবি, এবার আর পিছু হটার প্রশ্ন নেই। তাদের মতে ইরানের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন সময়ের দাবি। নির্দিষ্ট কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না থাকলেও আন্দোলনের তীব্রতা ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই খামেনি প্রশাসনের পতনের দাবি তুলছেন। অনেকেরই দাবি, ইরানে আবার শাহ বংশের শাসন ফিরে আসা উচিত। বিক্ষোভ ছড়িয়ে পড়তে কঠোর অবস্থান নেয় ইরানি প্রশাসন। ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি বিদেশে ফোন করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রেজা পাহলভি আন্তর্জাতিক মহলের সাহায্য চাইছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের কাছেও আবেদন জানিয়েছেন যাতে ইরানের পরিস্থিতি নিয়ে কূটনৈতিক চাপ বাড়ানো হয়। এর মধ্যেই খামেনি প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, বিক্ষোভ দমনে যদি একজন প্রতিবাদীরও মৃত্যু হয় তাহলে আমেরিকা পাল্টা পদক্ষেপ নিতে পারে। এর জবাবে ইরানে চলমান বিক্ষোভের জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইরানে রক্তপাত ঘটাচ্ছেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। খামেনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো চাপের কাছে ইরান নত হবে না। খামেনি বলেন, ট্রাম্পের জানা উচিত ফেরাউন, নমরুদ, রেজা শাহ কিংবা মোহাম্মদ রেজার মতো অতীতের সব স্বৈরশাসক পতন হয়েছে তাদের ঔদ্ধত্যের শীর্ষে। ট্রাম্পেরও একই হাল হবে। তিনি দাবি করেন, ইরানের অভ্যন্তরে চলমান অস্থিরতা আসলে বাইরের শক্তির ষড়যন্ত্র। পরবর্তী খবর, শবরীমালা মন্দিরের সোনা চুরির তদন্তে নাটকীয় মোড়। গ্রেফতার করা হয়েছে মন্দিরের প্রধান পুরোহিত কান্দারারু রাজীব আরুকে। শুক্রবার বিশেষ তদন্তকারী দল তাকে হেফাজতে নেয়। মন্দিরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম তন্ত্রী পরিবারের কোনো সদস্য চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন। ফলে উৎসবের মরশুমে গোটা কেরলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, সকালে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেলে সিট কার্যালয়ে ফের এক দফা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, মামলার প্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পাট্টি এবং প্রাক্তন ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ডের সভাপতি পদ্মকুমারের বিবৃতির ভিত্তিতেই এই পদক্ষেপ। তদন্তে উঠে এসেছে, উন্নিকৃষ্ণন পাট্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজীব আরুর। তিনি মন্দিরের দ্বার চালক ও শ্রীকবিলের দরজার চৌকাটে সোনার প্রলেপ দেওয়ার সুপারিশ করেছিলেন। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় এবার গ্রেফতার করা হলো। 2019 সালের জুলাই মাসে মন্দিরের দ্বারপালক, মূর্তি ও দরজার সোনার আবরণ মেরামতির জন্য খোলা হয়েছিল। তখন সোনার ওজন ছিল 42.8 কেজি, কিন্তু পরে দেখা যায় ওজন কমে দাঁড়িয়েছে 38 কেজি 258 গ্রাম। প্রায় 4.5 কেজি সোনা উধাও হয়ে যাওয়ার পরই আদালতের নির্দেশে তদন্ত শুরু করে এসআইটি। কেরল হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়েছে, এই চুরি কোনো সাধারণ অপরাধ নয়, বরং সুপরিকল্পিত ষড়যন্ত্র। সিটের তদন্তে এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ডের প্রাক্তন কর্তা এবং এক সিপিএম নেতাও। তবে রাজা বারুর মতো মন্দিরের প্রধান তন্ত্রীর নাম এই মামলায় প্রথমবার জড়ালো। 19 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।